হঠাৎ দেশজুড়ে আলোচনায় জঙ্গি হামলা ইস্যু, উগ্রবাদী সংগঠনের সাথে চাকরিচ্যুত সেনা সদস্যের আতাতের অভিযোগ। এখনই বড় হামলার শঙ্কা নেই বলছে সিটিটিসি। নিউ মার্কেটে গুলিতে নিহত টিটনকে নিয়ে মিলল নতুন তথ্য। মাঠ কাঁপানো ফুটবলার থেকে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী। ঢাকায় এসেই জড়িয়ে পড়েন আন্ডারওয়ার্ল্ডের সাথে। হাসানুল হক ইনুকে টেনশন না করতে বলে বিপাকে দুই পুলিশ সদস্য। শৃঙ্খলা বহির্ভূত আলাপ আলোচনার অভিযোগ, ব্যবস্থা নিতে ডিএমপিকে ট্রাইব্যুনালের চিঠি। টানা ভারী বৃষ্টি উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের কিছু এলাকা। বিভাগের 4 জেলায় বন্যার আশঙ্কা। তৃতীয়বারের মতো দেশের স্বর্ণের বাজারে পতন, ভরিতে কমল 2158 টাকা। বাজুসের বিজ্ঞপ্তি। দেশজুড়ে হঠাৎ আলোচনায় জঙ্গি ইস্যু। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি নিয়ে আলোচনার তৈরি হয়, যেখানে দেশের বিভিন্ন স্থানে হামলার শঙ্কা নিয়ে দেওয়া হয় সতর্কবার্তা। পুরো দেশ জুড়ে এ নিয়ে শুরু হয় চাঞ্চল্য। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করতে দেখা যায় নিরাপত্তা। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, জরুরি বা গোপনীয় উল্লেখ করা ওই চিঠিটি গত বৃহস্পতিবার র্যাব সহ পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মে জানা যায়। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পরে একটি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন জানান, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টিকে নিয়ে কাজ করছে। গত রোববার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির একজন পদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত 2 মাসে একটি উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত অন্তত 5 জনকে আটক করেছেন তারা, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। এদের একজনের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। তবে ওই 2 জনকে চিহ্নিত করে এখনও আটক করা যায়নি বলে জানা গেছে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমটিকে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি বা তৎপরতা আছে সেটাও যেমন সত্য, তবে এখনই বড় কোনো তৎপরতা বা হামলা হতে পারে সেটি মনে করছেন না বলে জানান তিনি। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটি সামনে আসার পরই হঠাৎই জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে নানা আলোচনা ও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। খন্দকার নাঈম আহমেদ টিটন প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। প্রাণ হারিয়েছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে। যদিও এক সময় ছিলেন নিজ জেলার মাঠ কাঁপানো ফুটবলার, স্থানীয় ক্রীড়াঙ্গনে ছিল তার জয় জয়কার। তবে কিভাবে অন্ধকার জগতে তার পদচারণ, কিভাবে শুরু হয় তার জীবনের এই কালো অধ্যায়। স্থানীয়রা জানান, এক সময়ের জনপ্রিয় ফুটবলার ছিলেন খন্দকার নাঈম আহমেদ টিটন। আক্রমণাত্মক খেলোয়াড়, নৈপুণ্যতা থাকায় চুয়াডাঙ্গা, খুলনা, ঢাকাতেও বিভিন্ন দলের হয়ে খেলতেন। খেলোয়াড় জীবনের জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন জড়িয়ে পড়েন রাজনীতিতে। 99 সালের দিকে ঢাকায় গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে জড়িয়ে পড়লে সে আর যশোরে আসেন না। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে হয়ে ওঠেন ভয়ঙ্কর। চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছিল এবং তাদের খেলাধুলো এত সুন্দর, বিশেষ করে টিটন এ রাইট এবং লেফট উইঙ্গার যে খেলা দেখতে এবং প্রচুর তার সমর্থক ছিল। দুর্ভাগ্য সেই খেলার জগৎ থেকে অন্য জগতে চলে যায়। দীর্ঘদিন ধরে সে ফুটবল খেলতো এবং তার 2 ভাই ছিল, 2 ভাই ফুটবল খেলতো। অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার 2001 সালের 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, যেখানে টিটনের নাম ছিল 2 নম্বরে। সে সময় সরকারের পক্ষ থেকে এই শীর্ষ 23 সন্ত্রাসীকে ধরিয়ে দিতে
পুরস্কার ঘোষণা করে দেশজুড়ে পোস্টার সাটানো হয়। টিটনের ভগ্নিপতি ছিলেন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজিদুল ইসলাম ইমন, যার ছত্রছায়ায় টিটন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। টিটনের নাম মোহাম্মদপুরের সন্ত্রাসী চক্র হারিস জোসেফ গ্রুপেও যুক্ত ছিল। টিটনের তৎপরতা ছিল ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায়। তিনি একাধিক হত্যাকাণ্ডে নেতৃত্ব দিতেন, অস্ত্র, সোনা চালান ব্যবসার সঙ্গেও ছিলেন জড়িত। তার নেতৃত্বে অস্ত্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও ছিল। সবশেষ 2014 সালে বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হন তিনি। 2024 সালের 12 আগস্ট জামিনে মুক্তির পর তিনি আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন বুধবার সকালে অজ্ঞাতনামা 8 থেকে 9 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে গেল মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। পরে বুধবার টিটনের মরদেহ নিয়ে আসা হয় তার যশোরের বাড়িতে। বুধবার রাত 8টার দিকে শহরের খড়কি আপন মোড়ের বাড়িতে তার মরদেহ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রাতেই জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে এজলাসে তোলার সময় টেনশন না করতে বলা কনস্টেবল জামাল ও কনস্টেবল মোহাম্মদ সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, 29 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হাসানুল হক ইনুকে এজলাস হতে হাজতখানায় আনার পথে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান বিভিন্ন ধরনের শৃঙ্খলা বহির্ভূত আলাপ আলোচনা করেছেন। এই মর্মে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাদের শৃঙ্খলা বহির্ভূত আচরণে অত্র ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্ন সহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরগুলোর বড় ফসল নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 4 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 4 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদ সীমার দিকে এগোচ্ছে। মৌলভীবাজারের কিছু নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সিলেট অঞ্চলে এই বছর প্রায় 10,000 কোটি টাকার ধান উৎপাদিত হয়েছে। এর বড় অংশই হাওর অঞ্চলে। পানি দ্রুত বাড়তে থাকায় অনেক কৃষক আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন, কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এই অকাল বন্যা কৃষকদের কয়েক মাসের পরিশ্রম ঝুঁকির মুখে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আগামী 3 মে থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে প্রতি মণ ধান 1,444 টাকা দরে কেনা হবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে সিলেটের হাওর অঞ্চলের প্রায় 85% ধান কাটা শেষ হয়েছে। অবশিষ্ট ফসল দ্রুত ঘরে তুলতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।
24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,40,336 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,40,336 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,29,430 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,60,146 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গতকাল বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 59 বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম।